এই যে মেয়েটিকে দেখছেন, সে প্রেমের সম্পর্কে জড়িয়ে অবৈধ এক পিতৃপরিচয়হীন সন্তান জন্ম দিয়েছিল। কিন্তু স্থানীয় ধর্মীয় সমাজ ব্যবস্থা এবং গ্রামের লোকজন এই ব্যভিচারিণীর সন্তানকে মেনে নেয়নি। উপায় না পেয়ে মা তার সন্তানকে শেষ করে দিয়েছিল, অতঃপর নিজেও নিজেকে ধ্বংস করে দেয় এই কলঙ্কিত জীবন থেকে মুক্ত হওয়ার আশায়। কিন্তু এই মা ও সন্তানের মৃত্যুর ২০ বছর পরও এই স্থানটা অভিশপ্ত হয়ে যায়। দুষ্টু জিন জাতি এই অপমৃত্যুর বাহানা ধরে গ্রামটি ভয়ঙ্করভাবে অভিশপ্ত করে ফেলেছিল। এমনকি এই গ্রামে জন্ম নেওয়া সকল সন্তানদের রক্তপিপাসু হয়ে উঠেছিল এই অভিশাপটি। কথা বলছিলাম 2017 ইন্দোনেশিয়ার সবচেয়ে আয় করা হরর থ্রিলার এবং আলোচিত সিনেমা ধানুরন, যার পুরো গল্পটাই আজ বলে শোনাব। হাই গাইস, ওয়েলকাম টু কোয়ার্টার 10। মুভির শুরুতে আমরা দেখি একজন মেয়েকে পিয়ানো বাজাতে। মেয়েটার নাম রেজা, বয়সটা 16। রেজা পিয়ানো বাজিয়ে যেন কাউকে ডাকছিল। এই বাড়ির পরিবেশ দেখে মনে হয় জীবিত কেউ নেই। মৃদু অন্ধকারে আচ্ছন্ন ভৌতিক ঘরে রেজার মুখে ভয় দুশ্চিন্তার গ্লানির ছাপ। ঠিক তখনই রেজা দেখে সেখানে 3টা বাচ্চা এসে রেজার পেছনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত ভৌতিক কৌতূহল নিয়ে রেজা তাদেরকে দেখছিল। কিন্তু এই 3টি বাচ্চারা কারা, কেন এসেছে, এইসবই আমরা পরে ব্যাক স্টোরিতে জানতে পারবো। এজন্য দৃশ্যটা কেটে গিয়ে আমাদের দেখানো হয় রেজার 6 বছর আগের ফ্ল্যাশব্যাক। আর এই ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানা যাবে এই 3টি বাচ্চারা কারা। তখন রেজা ছিল বেশ ছোট, বয়স 10 বছর। সে তার মায়ের সাথে নানির এই বাড়িতে থাকে। কিন্তু রেজার নানি তখন খুবই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং এই বাড়িতে তাদের একজন বিরুদ্ধ কাজের লোকও ছিল, যার নাম ওজাং। তবে রেজার বাবা ছিল প্রবাসী, মানে বিদেশে কাজ করতেন। তাছাড়া তিনি 6 মাসে একবারের বেশি বাড়িতে আসতে পারতেন না। আবার রেজার মাও কাজের কারণে বেশিরভাগ সময় দেরিতে বাসায় ফিরত। তার উপর তখন রেজার মা আবার প্রেগনেন্টও ছিল। এই কারণে বেশিরভাগ সময় রেজাকে বাড়িতে একাই থাকতে হতো। মোটামুটি নিঃসঙ্গ রেজা, খেলাধুলা করার মতো একজনও বন্ধু নেই। এইরকমই একদিন রেজার জন্মদিন আসে। কাজের ব্যস্ততার জন্য রেজার মা আগেই বাড়িতে একটি কেক রেখে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনও রেজা একাই কেক কাটছিল, মানে বাড়িতে তার মা এখনও ফিরতে পারেনি। এই কেক কাটার সময় রেজা মনে মনে ইচ্ছা করে যেন তার কিছু বন্ধু হয়। এটা বলে দোয়া করছিল ছোট্ট রেজা। ঠিক তখনই এই ঘরের উপরতলা থেকে যেন কারো গানের আওয়াজ শুনতে পায় রেজা। গানের গুনগুনানি। রেজা তখন নিচতলায় ছিল। আওয়াজ শুনে সে তো উপরের দিকে যাচ্ছে। তবে উপরের একটা ঘরে গিয়ে রেজাতে খেয়াল করে আওয়াজটা আসছে একটি আলমারির ভেতর থেকে। রেজা তো আলমারির দরজা খুলে দেখে ভিতরে কেউ নেই। তাই সে আবারও দরজাটা বন্ধ করে দেয়। ঠিক তখনই সে আলমারির ভেতর থেকেই আবারও অদ্ভুত একটি শব্দ আসতে শুরু করে। তবে হঠাৎ করে আলমারির দরজাটা নিজে থেকেই যেন খুলে গেল। ভেতর থেকে বের হয়ে আসে একটা ছেলে। বেশ অদ্ভুত। রেজা জানতে চায়, কে তুমি? ছেলেটা তার পরিচয় দেয়, তার নাম জেনসন। জেনসন তখন হাইড অ্যান্ড সিক খেলছিল তার বাকি বন্ধুদের সাথে। এভাবেই খানিক পর সে যেন আবারও এই আলমারির ভেতরেই লুকিয়ে পড়েছিল। ঠিক তখনই সেখানে আরো 2টো ছেলে আসে। এরা জেনসনের বন্ধু। মূলত এরাই ঘরের মধ্যে লুকোচুরি খেলছিল হইহুল্লোড় করে। এই ছেলেটার নাম পিটার এবং এটা উইলিয়াম। এখন উইলিয়াম পিটার তারা জেনসনকে খুঁজছিল। এজন্যই তারা এসে রেজাকে জিজ্ঞাসা করে জেনসন কোথায়, রেজা কি তাকে দেখেছে কিনা। রেজা তখন বলে দেয় সে তো আমার আলমারির ভেতরে লুকিয়ে আছে। এভাবেই তারা জেনসনকে খুঁজে পায় এবং তারা স্বাভাবিকভাবেই যেন চলে যেতে নেয়। কিন্তু রেজা তখন তাদেরকে বলে সেও তাদের সঙ্গে খেলতে চায়। তারা কি রেজাকে খেলতে নেবে কি না? আসলে তখন রেজা তো খুবই ছোট ছিল, সে বুঝতেই পারেনি এই বাচ্চাগুলো আসলে কারা। তার মনে হয়েছিল হয়তো বা পাশের বাড়ির ছেলে মেয়েরা। এজন্য রেজা এই 3 জনের সাথে ব্যাপক খেলাধুলা করে ঘরের মধ্যে। এই রাতে রেজার মা অনেক দেরিতে বাড়িতে ফিরেছিল। এই হলো রেজার মা এলা। বাড়িতে ঢুকতেই এলা বাচ্চাদের আওয়াজ শুনতে পায়। তবে রেজার মা তো অবাক হয়, এই বাড়িতে তো বাচ্চা একটাই মাত্র, সে হলো রেজা। তাহলে বাকি বাচ্চারা এলো কোত্থেকে? কিন্তু রেজার মা তখন প্রথম তলায় ছিলেন। তবে নিচে তাকিয়ে দেখে মেঝোতে কিছু আঁকিবুকি আঁকা, মানে স্ক্র্যাচের দাগ পুরো মেঝোতে। দেখে মনে হচ্ছে ঘরের মেঝোতে রিজার জন্মদিনের কেক ছড়িয়ে নোংরা করা হয়েছে ব্যাপক। কিন্তু এলা এটাও শুনতে পায় রিজার রুমের মধ্যে ছেলে মেয়েদের কিচিরমিচির শব্দ হচ্ছে। এলা তো রিজার রুমে গিয়ে দেখে রিজা তো ঘুমিয়ে আছে। রিজা ব্যতীত রুমে আর তো কেউ নেই। তাই অবাক হয়ে আবারও বের হয়ে যায় এলা। কিছুই ঠিকমতো বুঝতে পারল না এলা এই শব্দগুলো আসলে কোথা থেকে আসলো। কিন্তু আসলে রিজা তখন ঘুমিয়েছিল না। তার মা বের হতে সে তো আবারও উঠে পড়ে এবং আবারও জেনসনদের সাথে খেলতে শুরু করে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো এলা যখন রুমে এসেছিল তখনও জেনসন, পিটার, উইলিয়াম এরা ঠিক সেখানেই বসেছিল একটি আলমারির উপর। কিন্তু রিজার মা তাদেরকে দেখতে পাচ্ছিল না। এখানেই পরিষ্কার হয়ে যায় এই 3 ছেলে মেয়ে আসলে স্বাভাবিক কিছু নয়।
আর রাতটা ঠিক এভাবেই কেটে যায় এবং পরের সকালে রিজার মা এলা তাকে বকাঝকা করে। আসলে এলা ভাবছিল তার মেয়ে রিজাই মেজোতে ওই আঁকাগুলো একে নোংরা করেছে পুরো ঘর, কিন্তু রিজা বলে সে এগুলো আঁকেনি। এর জন্য তার মা তাকে নিচে নিয়ে যায় সে আঁকাগুলো দেখানোর জন্য। কেন রিজা মিথ্যা কথা বলছে এগুলো একে। কিন্তু অবাক করার মতো ঘটনা, নিচে গিয়ে দেখা যায় মেজোতে আর কোনো আঁকাঝোঁকা নেই, মেজোতে একদমই পরিষ্কার। এটা দেখে এলা বেশ অবাক হয়ে যায়, কারণ গত রাতে এত নোংরা মেজো আর স্কাচগুলো এমনিতেই তো গায়েব হয়ে যাওয়ার কথা না। সে স্পষ্ট দেখেছিল পুরো ঘর নোংরা করা, তাহলে এইগুলো পরিষ্কার করলো কে? আর এভাবেই আজও এলা কাজের জন্য বের হলে রিজা আবারও বাইরে গিয়ে ওই তিনজনের সাথে খেলছিল। খেলতে খেলতে তারা সবাই বাড়ির কাছের একটা বট গাছের কাছে চলে যায়। এটা 100 বছরের পুরাতন একটি গাছ। কিন্তু সেখানে পৌঁছানোর পর জেনসন, পিটার এবং উইলিয়াম হঠাৎ করে বলে ওরা আর এখানে খেলবেন না। তারা রিজাকে নিষেধ করতেছিল রিজা যেন ওই গাছের কাছে না যায়, জায়গাটা ভালো না। তাই রিজাও সেখানে না যেয়ে বাড়ির আঙিনার দিকে চলে যায়। এদিকে যখন রিজা ওই তিনজনের সাথে দোলনায় খেলছিল, তখন তাদের কাজের লোক ওজাং দূর থেকে বিষয়টা লক্ষ্য করে। সে দেখে রিজা যেন অদৃশ্য কারোর সাথে কথা বলছে। দোলনাগুলো অদৃশ্যভাবে দুলেই যাচ্ছে। ওজাং এই ঘটনা দেখে খুবই ভয় পেয়ে যায়। এই ব্যাপারটা তার কাছে বড় অদ্ভুত মনে হয়। পরে যখন রিজার মা এলা বাড়িতে ফিরে আসে, তখন এলাও আরও একটু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। রিজা যেন একটা অদ্ভুত গান গুনগুন করে গাইছে। গানটা খুবই অস্বাভাবিক শোনাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গানটা রিজার মা আগে কখনোই শোনেননি বা শেখায়নি। তাহলে রিজা কিভাবে এই গান শিখলো? কে তাকে শেখাচ্ছে? তবে জানা যায় এই গানগুলো রিজাকে শিখিয়েছিল জেনসন, পিটার আর উইলিয়াম। রিজার মা তখন চুপচাপ দাঁড়িয়ে মেয়ের গুনগুন করা গানটা শুনছিল। ঠিক তখনই পেছন থেকে এসে হাজির হয় বাড়ির সার্ভেন্ট ওজাং। ওজাং এবার এলাকে দুপুরে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বলছিল। বিরুদ্ধ ওজাং বলে রিজার উপর হয়তো কোনো ভয়ঙ্কর শক্তির ছায়া পড়েছে। যদি এলা তার মেয়েকে বাঁচাতে চায় তাহলে তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যেন চিকিৎসা করায়। দেরি করা মোটেও ঠিক হবে না। কিন্তু এলা এসব কথায় খুব একটা গুরুত্ব দেয় না। ওজাংয়ের কথা উপেক্ষা করে সে সোজা ঘুমাতে চলে যায়। তবে রাতে যখন এলার ঘুম ভেঙে যায় সে তো শুনতে পায় রিজার রুম থেকে কিছু বাচ্চার খেলার শব্দ আসছে। এবার রিজাকে হাতে নাতে ধরতে এলা তো তাড়াতাড়ি করে সে রুমে চলে যায়। তবে এলা এসে দেখে সেখানে কিন্তু আর কেউ নেই, শুধু রিজাই একা বসে খেলছে। রিজার মা তখন তাকে বলে এত রাতে আর না জেগে দ্রুত ঘুমিয়ে পড়তে। এবার এলা রুম থেকে বের হয়ে যায়। তবে এই কথাবার্তার সময় এলা একটা বিষয় খেয়াল করে, রিজার আচরণ আগের থেকে খুবই অদ্ভুত হয়ে গেছে, যেন তার স্বভাব পুরো বদলে গেছে। মেয়ের এই অদ্ভুত আচরণ দেখে সে বেশ চিন্তায় পড়ে যায়। তাই পরের সকালে এলা তার একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার বন্ধু সিন্ডাকে ডেকে এনেছিল বাড়িতে। এই হলো সিন্ডা, একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। প্রথমে তারা দুজন কিছুক্ষণ সাধারণ কথাবার্তা বলে রিজার ব্যাপারে টুকটাক তথ্য সংগ্রহ করছিল সিন্ডা। মানে রিজার ভেতরে আগের থেকে বর্তমানে কি পরিবর্তন ঘটেছে এইসবই জানার চেষ্টা করছিল সিন্ডা। এভাবে এলা তার মেয়ে রিজাকে ডেকে আসতে জানায়। তবে কয়েকটা ডাক দেওয়ার পরও রিজা এখানে আসেন না। কিন্তু দেখা যায় রিজা লুকিয়ে আছে এলাদের বসে থাকা টেবিলের নিচে। রিজার মা তো জিজ্ঞাসা করে রিজা টেবিলের নিচে কি করে। রিজা তো সোজা বলে দেয় সে তার বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিল। এলা এবং বিশেষজ্ঞ সিন্ডা অবাক হয়ে বলে এখানে তো আর কেউ নেই, কার সাথে খেলছিলে? তবে হঠাৎ করে সিন্ডার চোখ পড়ে ডাইনিং টেবিলের দিকে। সেখানে দুটো চেয়ার ছিল, আর সেই চেয়ারগুলো নিজে থেকে যেন পেছনে সরে যায়। এই দৃশ্য দেখে সিন্ডা বেশ ভয় পেয়ে যায়। তার কাছে বেশ অদ্ভুত মনে হয় এটা। এজন্য সে আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। আসলে এই চেয়ারগুলোকে নিজে থেকেই নড়েচড়ে উঠতে দেখে সিন্ডা বুঝতে পেরেছে এটা রিজার মানসিক সমস্যা নয়। এদিকে রিজার আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে থাকে। এতে তার মাও আরও দুশ্চিন্তায় পড়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে এলা ওজাংয়ের কথাই মেনে নেয়। ওজাং যে কবিরাজের কথা বলেছিল তার সাথে দেখা করতে চলে যায় এলা। আর ঠিক তখনই আমরা এদিকে দেখি রিজা তার সেই 3 বন্ধুর সাথে কথা বলছিল। রিজা তখন তাদের জিজ্ঞাসা করেছিল আমার মা কেন তোমাদের দেখতে পাই না। এবারে 3 জন বলে আমরা তো মানুষ নই, তারা তো জিন জাতি, তাই রিজার মা দেখতে পাবেন আমাদের। যদি আমরা ইচ্ছা করি তবেই দেখা সম্ভব। রিজা বলে তাদের সাথে খেলতে তার খুবই ভালো লাগে, তাছাড়া রিজা কি সবসময় তাদের সাথেই থাকতে পারবে কিনা। এই কথা শুনে এই 3টা জিনের সন্তানই খুবই খুশি হয়ে যায় এবং তারাও রাজি হয় তারা সারা জীবন রিজার সাথে থাকবে। এরপর আমরা দেখি জেনসন, পিটার আর উইলিয়াম রিজাকে নিয়ে ব্যালকনিতে চলে যায়। তাদের আসল উদ্দেশ্য ছিল রিজা যেন এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তার মানে এই 3 জন রিজাকে মেরে ফেলতে চায়। আসলে এখানে ব্যাপারটা হলো এই 3 জন জিনের সন্তান তারা তো ছোট বয়সের, মাত্র 60 বছর বয়সের একজনের।
এরা ভাবছিল রিজা তো মানুষ, আর রিজা যদি এখন মারা যায় তাহলে হয়তো সে আমাদের সাথে সবসময় অদৃশ্য হয়ে থাকতে পারবে। এই বাচ্চাসুলভ চিন্তা থেকেই এজন্য রিজাকে মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছিল তারা। তবে প্রকৃতভাবে আসলে কিন্তু এই তিনজন রিজার খুব ভালো বন্ধু ছিল। দেখা যায় রিজা তখনই ব্যালকনি থেকে কিন্তু লাফ দিতেই যাচ্ছিল। ঠিক সেই সময় তাকে খুঁজতে খুঁজতে কবিরাজকে নিয়ে সেখানে পৌঁছে যায় এলারা। কবিরাজ দ্রুত রিজাকে ধরে পেছনে টেনে নেয়। এরপর কবিরাজ রিজার মাকে জানায় রিজার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে। এই ক্ষমতার কারণে সে অদৃশ্য জাতি দেখতে পারে এবং তাদের সাথে কথাও বলতে পারে। দেখা যায় কবিরাজ নিজের বিদ্যার মাধ্যমে জেনসন পিটার আর উইলিয়ামের আসল ভয়ঙ্কর চেহারা রিজাকে দেখায়। জিনের সন্তানদের এই ভয়ঙ্কর চেহারা দেখে রিজা তো ভীষণ ভয় পেয়ে যায়। সে যাদের সাথে এতদিন খেলা করেছিল তাদের চেহারা তো খুবই সুন্দর ছিল, কিন্তু এখন রিজা তাদের আসল ভয়ঙ্কর রূপ দেখে চিন্তা করে সে কত ভয়ঙ্কর জিনিসের সাথে এতদিন বন্ধুত্ব করেছিল। চিৎকার করতে করতে সে তো অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পর থেকে রিজা জেনসন পিটার আর উইলিয়ামকে কখনোই দেখতে পেত না। এরপর গল্প 10 বছর এগিয়ে যায়। রিজারা এখন শহরে থাকে, মানে ছোটবেলা সেই ঘটনার পর থেকে রিজারা শহরে চলে গিয়েছিল। এখন রিজা বেশ বড় হয়ে গেছে। মনে আছে তো 10 বছর আগে তার মা প্রেগনেন্ট ছিল, তাই এখন রিজাদের সাথে তার ছোট বোন রেডিও আছে। এভাবে একদিন রিজার মা এলা জানতে পারে তার শাশুড়ির শরীর খুবই খারাপ, তাই তাকে দেখাশোনা করার জন্য রিজা আর রেরিকে দাদির বাড়িতে পাঠিয়ে দেয়। তারা রওনা করেছিল সে বাড়ির দিকে, মানে এলা সেখানে রিজা এবং রেরিকে রেখে আসবে। এই বাড়িতে যে রিজা জানতে পারে সেখানে এখন তাদের ছোট চাচাও আছে, যার নাম আন্দ্রা। আন্দ্রাই এখন তাদের দাদি দেখাশোনা করে মূলত, তবে ছেলে হওয়ার কারণে তার কিছু সীমাবদ্ধতাও আছে। বুঝতেই তো পারছেন দাদি যেহেতু একজন মহিলা মানুষ। এই বাড়িতে রিজার শৈশব কেটেছিল। রিজা তার শৈশবে কাটানো বাড়ির প্রতিটা কোণায় ভয়ঙ্কর স্মৃতির কথা মনে করছিল। তো এদিকে নতুন জায়গায় এসে রেরি বেশ খুশি হয়ে যায়। সে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করেছিল। একদিন ঘুরতে ঘুরতে রেরি গিয়ে পৌঁছে যায় বাড়ির পেছনের গাছের কাছে। আর এই গাছটাই তো সেই গাছ যেটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল, যেখানে জেনসন পিটার আর উইলিয়াম রিজাকে খেলতে মানা করেছিল কোনো একটি কারণে। তবে গাছের কাছে রিরি একটা চিরুনি খুঁজে পায়। বেশ পুরাতন জিনিসটা যেন লোহার একটি চিরুনি। এই চিরুনিটা দেখে রিরির মনে অদ্ভুত একটা কৌতূহল জেগে উঠেছিল। রিরির কাছে চিরুনিটা খুবই পছন্দ হয়। তার সাথে থাকা পুতুলের চুল তো আশ্রিয়া দিচ্ছিল রিরি। সেজন্য অদ্ভুতভাবে এই চিরুনিটার দিকে আকৃষ্ট হয়ে পড়েছিল। এজন্য রিরি এই চিরুনিটা নিজের কাছে রেখে দেয়, মানে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যার দিকে রিজা রিরি শুয়ে বসেছিল। এরই মধ্যে দরজায় করা পড়ে। রিজা দরজা খুললে বাড়িতে আসি নামের একজন মহিলা ঢুকে পড়েছিল। বেশ গম্ভীর এক নারী, প্রয়োজন ছাড়া কথাই বলেন না। সে নিজেকে একজন নার্স বলে পরিচয় দেয়, মানে কেয়ার গেপার। মিস এলা নাকি বৃদ্ধার দাদির দেখাশোনার জন্য পাঠিয়েছে এই নার্সকে। তবে এই বিষয়টা একটু অদ্ভুত লাগায় রিজা ফোন করে তার মাকে জিজ্ঞাসা করে এই নার্সকে কি তার মা সত্যই পাঠিয়েছে কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো রিজার মা এলাও জানায়, হ্যাঁ, তোমার দাদির জন্য একজন কেয়ার গিভার হায়ার করেছিলাম এবং সেই নার্সের নাম আসি। আর এভাবেই মায়ের মুখ থেকে নার্সের ব্যাপারে কনফার্ম হয়ে রিজা আসিকে কাজ শুরু করতে জানিয়েছিল। এরপর দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই আসি আর রিরি বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল তাদের মধ্যে। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা অনেক পুরানো বন্ধু, যারা একে অপরকে অনেক দিন ধরেই চেনে। আসির মধ্যে যেন অদ্ভুত টান রয়েছে রিরির প্রতি, এটাই সবচেয়ে সন্দেহজনক। পরের সকালে আন্দ্রা রিজার সাথে কথা বলছিল। রিজা বলছে নতুন নার্সের সাথে রিরি বেশ ভালোই মানিয়ে খেলাধুলা শুরু করেছে, ভালোই সময় কাটাচ্ছে। কিন্তু এই কথা শুনে আন্দ্রা বলে, বাড়িতে নার্স কখন আসলো? আমি তো দেখতেই পেলাম না। তাছাড়া রিরি তো বাহিরে একাই খেলছে দেখো। দোলনাটাও বেশ জোরে সোরে দোল খাচ্ছিল। এটা দেখে তো আন্দ্রা একটু দুশ্চিন্তায় পড়ে যায়। তার মনে হয় যদি রিরি দোলনা থেকে পড়ে যায় তাহলে গুরুতর আঘাত পেতে পারে। এজন্য আন্দ্রা রিজাকে বলে সেজন্য গিয়ে রিরির সাথে খেলতে থাকে। রিরি তো বাহিরে একা। তবে রিজা যখন জানালা দিয়ে বাইরে তাকায় তখন সে দেখে রিরির পাশে আছে দাঁড়িয়ে আছে, আবার পাথরের মতো অসাড় হয়ে আছে যেন রিজার দিকে তাকিয়ে পড়ে। এই তাকানো দেখে রিজা মোটামুটি ভয় পেয়ে যায়। তখন রিজা আন্দ্রাকে জিজ্ঞাসা করে সে কি সত্য সেখানে কাউকে দেখতে পাচ্ছে না। আন্দ্রা বলেন না, সেখানে তো কেউ নেই। আর এই ঘটনা দেখে রিজার সন্দেহ হয় আসি হয়তোবা আসলে মানুষ না, ভয়ঙ্কর কোনো সত্তা হতে পারে, যেহেতু সে জিন দেখতে পারে। এটা বুঝতে পেরে রিজা তীব্র ভয় পেয়ে যায়। এরপর থেকেই তো রিজা আসির উপর নজর রাখতে শুরু করেছিল। এরকমই একদিন জোহরের নামাজ আদায় করছিল রিজা, নামাজে মনোযোগী রিজা। তবে দেখা যায় কোনো একটি অশুভ শক্তি রিজাকে বিরক্ত করার সুযোগ তালাশ করছিল, কিন্তু নামাজের পবিত্রতার কাছে ব্যর্থ হয় তার সকল কৌশল। এরই মধ্যে একদিন হঠাৎই রিজার দাদির শরীর খুবই খারাপ হয়ে যায়। তিনি অদ্ভুতভাবে হাত পা ছুটতে থাকে, যেন পাগলের মতো আচরণ করছেন।
তাকে দেখেও মনে হচ্ছে দাদির জন্য ভয়ঙ্কর কিছু দেখে ভয়ে ছটপট আরম্ভ করেছে। দাদির এই ভীতিকর দৃশ্য দেখে আন্দ্রা আর রেজা তো খুব ভয় পেয়ে যায়। দাদি হঠাৎ এমন আচরণ কেন করলো? তবে কি মারা যাবে দাদি? তারা তাকে শান্ত করার জন্য তার হাত পা বেঁধে ফেলেছিল। দাদি কথা বলার ক্ষমতা হারিয়েছেন অনেক আগেই। তবে দেখা যায় দাদি খুব চেষ্টা করেও তার দেখা ভয়াবহ জিনিসটার ব্যাপারে রেজাদের কিছুই বলতে পারল না। এটাই তার সবচেয়ে বড় কষ্ট, যে তার জব বন্ধ হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় আসি রিরির হাত ধরে তাকে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে কোথাও। সম্ভবত দাদি এটাই রিজাদের বোঝাতে চাইছিল যে আসি রিরিকে বাইরে নিয়ে গেছে, আর আসি মোট অসুবিধার নয়। আসি রিরিকে নিয়ে ঠিক সেই জায়গায় যায় যেখানে রিরি 2 দিন আগে চিরুনিটা পেয়েছিল, 100 বছরের বটগাছের শিকড়ের মধ্যে। এখানে এসে আসি কিছুক্ষণ রিরির সাথে কথা বলছিল। রিরিকে তার খুবই পছন্দ হয়, যেন তার সন্তান রিরি। কিন্তু তখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল। চারপাশ অন্ধকার হয়ে যেতে থাকায় রিরির খুব ভয় লাগতে শুরু করে এই জায়গায়। এজন্য রিরি এখান থেকে ফিরে যেতে চায় বাড়িতে। তবে যখনই রিরি ফিরে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই অচেনা এই কেয়ারকিপার নার্স আরসি রিরির হাতটা ঝাপটে ধরেছিল। আসি কেন রিরির হাত ঝাপটে ধরল, এজন্য রিরি তো খুবই ভয় পেয়ে চিৎকার করে ওঠে। রিরি তো খুব ভয় পেয়ে চিৎকার করতে করতে আন্দ্রা তার বোন রিজার নাম ধরে ডাকতে থাকে। এই দিক থেকে আন্দ্রা আর রিজা তো তখনও তাদের কাছে থাকলেও রিরির ভয়ঙ্কর চিৎকার শোনার পর তারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে আলাদা হয়ে খুঁজতে থাকে রিরিকে। রিজা রিরিকে খুঁজতে খুঁজতে তার রুমে পৌঁছায়। এখানেই ঘটে ভয়ানক ঘটনা। আয়নার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে রিজা দেখে আসি তার ভয়ঙ্কর চেহারা নিয়ে আয়নার ভেতর থেকে বের হচ্ছে যেন। এটার জন্য বিভৎস এক চেহারা। এই দৃশ্য দেখে রিজা তো এতটাই ভৌতিক মানসিকতায় হারিয়ে যায়, এজন্য সে আয়নাটাই তো ভেঙে দেয়। এদিকে আন্দ্রা ঘরের ভেতর অন্যদিকে একাই রিরিকে খুঁজছিল। তখনই আছে যেন আন্দ্রার সামনে আসে তার ভয়ঙ্কর চেহারা দেখিয়ে। একদমই ভীতিকর পরিস্থিতি। তবে আতঙ্কিত হয়ে আন্দ্রা ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। তীব্র চিৎকার করে অচেতন হয়ে যায় আন্দ্রা। তবে আন্দ্রার এই বিকট চিৎকার শুনে রিজা গিয়ে দেখে অচেতন হয়ে পড়ে আছে আন্দ্রা। এখন রিজা ভীষণভাবে ভয় পেয়ে যায়। এজন্য সে তার মাকে ফোন করে সবকিছু জানায় কি ঘটে যাচ্ছে এই বাড়িতে। রিজার মা এলা তো তাকে শান্ত থাকতে জানায়, তাছাড়া এলা দ্রুত বাড়িতে ফিরে আসছে এটা বলে ফোন কেটে দেয়। এদিকে রিরিকে এখনও খুঁজে পেল না রিজা। আন্দ্রা তো অচেতন, আবার দাদির অবস্থা ভালো না। তাছাড়া আসির ভয়াবহ রহস্যের মায়াজালে আটকে গেছে রিজা, এটা রিজা ভালোই বুঝতে পারছে। রেজা এবার এটাও বুঝতে পারে এই অশুভ শক্তিকে থামাতে অবশ্যই এদের মতোই অন্য কোনো শক্তির প্রয়োজন। দিশাহারা হয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তার পিয়ানোতে গিয়ে বসে রিজা। এবার রিজা অতীতে সে গানটা বাজানো শুরু করে, যে গানের মাধ্যমে কিছু জিনের বাচ্চার সাথে তার বন্ধুত্ব হয়েছিল ছোটকালে। এখানে রিজা আসলে ইচ্ছা করে সেই সকল জিনের সাহায্য পাওয়ার জন্যই এই গান বাজিয়ে তাদের ডেকে হাজির করার সিদ্ধান্ত নিয়েছিল। দেখা যায় পিয়ানোতে সুর ওঠানোর পর এক পর্যায়ে পিছনে ঘুরে দেখলে রিজা সেই 3 জন জিনের বাচ্চাকে দেখতে পায়। এরাই তো ছিল রিজার ছোটবেলার বন্ধু। এদের নাম তো নিশ্চয় জানেনি, নামগুলো হলো জেনসন, পিটার এবং উইলিয়াম। রিজা তাদের দেখে খুবই খুশি হয় এবং এই বাড়িতে ঘটে যাওয়া সকল ঘটনা তাদের সাথে আলোচনা করে। রিজা জানায় এই বাড়িতে আসি নামের কোনো একটি অপশক্তি প্রবেশ করে রিরিকে ধরে নিয়ে গেছে। তাই জেনসন, পিটার এবং তোমরা আমার বোনকে উদ্ধার করতে সাহায্য করো। এই সকল কথা শোনার পর জেনসন, পিটার এবং উইলিয়াম জানায় তোমার বোন রিরি জিনের জগতে চলে গেছে, তাকে আসি নিয়ে গেছে। যদি তুমি তাকে ফিরিয়ে আনতে চাও তাহলে তোমাকে সেই জগতে যেতে হবেই। দেখা যায় এই সকল জিনের মায়াবী জাদুর প্রভাবে রিজা জেনসন, পিটার এবং উইলিয়ামের সঙ্গে একটি রিচুয়াল সম্পূর্ণ করে এবং জিনের জগতে প্রবেশ করতে সক্ষম হয়। এটা ভিন্ন জগৎ। এই জগতে ঢুকে রিজা তার বোন রিরিকে খুঁজতে শুরু করে। এটা তাদের বাড়ি, কিন্তু বাড়ি হলেও জগৎটা ছিল ভিন্ন। তা অনেক খোঁজাখুঁজির করার পর সে বাথরুমে পৌঁছায়। সেখান থেকে আওয়াজ আসছিল রিরির। ঠিক তখনই রিজা আসিকে বাথটবের মধ্যে বসে থাকতে দেখে। কি ভয়ঙ্কর দৃশ্য! সে তো রিরিকে নিজের কোলের মধ্যে বসিয়ে আঁকড়ে ধরে আছে। এটা ছিল খুবই ভীতিকর একটি দৃশ্য। তবে এই জগতে হঠাৎই মানুষ রেজা আবার প্রভাবশালী কিছু জিনের সন্তান জেনসন, পিটার এবং উইলিয়ামের উপস্থিতি দেখে আসি কিছুটা ভয় পেয়ে যায়। দেখে যাই আসি ভয়ে বাথরুমের টবের মাধ্যমে হঠাৎ চুপি চুপি অদৃশ্য হয়ে যায় যেন পানির ভেতরে। রিজা তো বাথরুমের পাশে দাঁড়িয়ে তার বোন এবং আসিকে খুঁজতে থাকে। কোথায় গেল, কিভাবে অদৃশ্য হয়ে গেল? মনে হচ্ছে আসি যেন রিরিকে সাথে নিয়ে অদৃশ্য হয়ে গেছে। এত কাছে থেকেও বোনকে না পেয়ে হতাশ হয়ে কাঁদতে শুরু করে রিজা। একই সময় আমরা দেখতে পাই রিজার মেয়ে এলাকে। এলা গল্পের প্রথমে নিয়ে আসা কবিরাজকে আবারও সঙ্গে নিয়ে এসেছিল, রুকিয়া করাচ্ছিল বাড়ির ভেতরে। কবিরাজ তার সবটুকু বিদ্যা দিয়ে এই বাড়িতে থাকা খারাপ শক্তির প্রভাব নষ্ট করার চেষ্টা করছিল। কিন্তু এদিকে রিজা তখন অন্য জগতে, জিনের জগতে অবস্থান করছে রিজা। তাই রিজার মা কিছু দেখতে পাই না। এভাবেই এলা রিরির রুমে এসেও ডাকাটাকি করে রিরিকে। তবে কবিরাজ রিরির বিছানার উপর একটি লোহার চিরুনি খুঁজে পায়
এই চিরুনিটা হলো সেই চিরুনি যা রিরি প্রথমে পেয়েছিল সে বট গাছের শিকড়ের মধ্যে। এবার কবিরাজ তার রুকিয়ার মাধ্যমে আসির অতীত সম্পর্কে জানার চেষ্টা করে, কে এই অপশক্তি, কি তার পরিচয়। কবিরাজ হতগম্ভীর হয়ে রিজার মাকে বললে, আসি নামের এই মহিলাটা আগে একটি সৎ মনের মানুষ ছিল। সে বিয়ের আগেই অবৈধভাবে প্রেগনেন্ট হয়ে একটি কন্যা সন্তানের মা হয়েছিল। অতঃপর সন্তান প্রসবও করেছিল আসি, পিতৃপরিচয়হীন এক সন্তান। তবে ইসলামে বিয়ের আগে সন্তান হওয়ার বিষয়টি খুবই ভয়ঙ্কর, ঘৃণিত পাপ। তাই গ্রামে থাকা মানুষজন তার বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করে স্বাভাবিকভাবেই। এত অতিষ্ঠ হয়ে আসি ওই বট গাছের কাছে নিজের সন্তানকে গলা চিপে মেরে ফেলেছিল। সন্তানকে হারানোর বেদনায় আসি নিজেকেও সামলাতে পারছিল না। এজন্যই নিজের কাছে থাকা লোহার জিনিসটা দিয়ে নিজের জীবন অবসান ঘটিয়েছিল আসি নামের নারীটা। মানে নিজে নিজেকে শেষ করেছিল সন্তানের সাথে। এভাবেই আসির অপমৃত্যুর কারণে এই গাছে থাকা একটি অভিশপ্ত দুষ্ট জিন আসির রূপ ধারণ করে আসির আত্মা সেজে এই মার্ডার উইপেনের সঙ্গে আবদ্ধ হয়ে যায়। মানে এই দুষ্ট অশুভ শক্তি আসির অপমৃত্যুর স্রোত অথবা বাহানা করে অসংখ্য মানুষকে বলি হিসেবে নিবে তার শক্তি বৃদ্ধি করার জন্য। আর এভাবে রিরি সেই দিন খেলতে খেলতে এই গাছের কাছে এসে পড়েছিল। যেহেতু এখানেই আসির মৃত্যু হয়েছিল, আসির মৃত্যুর মার্ডার উইপেনটাও এখানেই ছিল। আর রিরি তো ভুল করে নিজের সাথে নিয়ে এসেছিল বাড়িতে এই জিনিসটা। তখন আসির স্রোত দ্বারা ভয়াবহ শক্তি তার সঙ্গে বাড়িতে চলে এসেছিল। মানে এই ভয়ঙ্কর শক্তিটা নার্সের স্রোত ধরে আসি সাজে এই বাড়িতে ঢুকে পড়েছিল। আসি সম্পর্কে এলাকে সবকিছু জানানোর পরে কবিরাজ জানায়, যদি এলা তার মেয়েদেরকে ফিরে পেতে চায় তাহলে তাকে অভিশপ্ত চিরুনিটা ধ্বংস করতে হবে বা সে বটগাছের শিকড়ের মধ্যে পুঁতে আসতে হবে। তাহলে এই অভিশপ্ত এই দুষ্ট জিনের প্রভাব কাটবে ঘর থেকে। এভাবে রিজার মা কবিরাজের কথা মতোই অভিশপ্ত এই চিরুনিটা নিয়ে দৌড়ে যেতে ধরে গাছের কাছে। এলা তো মরিয়া হয়ে দৌড়ে যাচ্ছে। এভাবে সে এসে পুঁতে দেয় জিনিসটা এই গাছের নিচে, যদিও অদৃশ্য থেকে এলাকে এই কাজ করতে বাধা সৃষ্টি করছিল। এইভাবে আসলে আসের রূপে ছদ্মবেশী আত্মা আবারও সেই বট গাছের মধ্যে এসে আটকে যায়। এই সময় আমরা ভূতের জগৎ দেখি রিরি সে বাথরুমের পাশেই কান্নাকাটি করছিল। তবে রিজা দেখে বাথরুমের পানির মধ্যে ভেসে উঠেছে রিরির একটি হাত। যেহেতু অপশক্তি এখন কবিরাজের রুকিয়াতে বাঁধন পড়ে আছে, এজন্যই কিন্তু রিরি মুক্তি পেল। এইভাবে রিজা জ্যানসন, পিটার এবং উইলিয়ামের সাহায্যে তার বোনকে টপ থেকে বের করে আনতে সক্ষম হয়েছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো রিরিকে উদ্ধার করার সাথে রিজাকে তার মা বাস্তব জগতে খুঁজে পায়। মানে রিরিকে খুঁজে পাওয়ার সাথে রিজা মানুষের জগতে ফিরে এসেছিল অলৌকিকভাবে। এরপর রিজারা কিছুদিন এই বাড়িতে থেকেছিল, অতঃপর তারা শহরের দিকে ফিরে যাবে, এখানে আর থাকবেন না। যদিও রিজা মনে প্রাণে সেই জিনের সন্তানদের বন্ধুত্ব ভুলতে পারছিল না। রিজা আসলে জেনসন, পিটার, উইলিয়াম নামের এই বাচ্চাদের সহযোগিতার কথা কখনোই ভুলতে পারবেন না। কিন্তু এই গল্পের শেষে আমরা দেখি অন্য একজন মেয়ে এই গ্রামে থাকা সে অভিশপ্ত গাছের নিচে এসে খেলা করছিল। রিরির মতোই তার কাছেও একটি পুতুল আছে, কিন্তু এই মেয়েটাও খেলতে খেলতে সে অভিশপ্ত চিরুনিটা খুঁজে পায় গাছের শিকড়ের মধ্যে। দেখা যায় রিরির মতো এই মেয়েটাও তার পুতুলের চুল আশ্রিয়া দিচ্ছিল এই অভিশপ্ত চিরুনি দিয়ে। তার মানে কি এবার আসিরূপী ভয়ঙ্কর শয়তান এই মেয়েটাকেও কি তার শিকার বানাতে যাচ্ছে? ঠিক এভাবে শেষ হয় ইন্দোনেশিয়ার সবচেয়ে আয় করা হরর থ্রিলার সিনেমা ধানুরন। তা ধানুর 2 মুভিটা দেখতে এই চ্যানেলের সাথেই থাকুন। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।